নমস্কার। আজকে আমরা মাউন্ট এভারেস্টের প্রথম সফল অভিযানের একটা দারুণ গল্প শুনব। আর শুধু গল্প শোনাই না, এর সাথে সাথে আমাদের ইংরেজি শব্দ ভাণ্ডারটাও একটু ঝালিয়ে নেব। কি বলেন? দেখুন তো এই ছবিটা, কি বিশাল তাই না? এটাই হলো মাউন্ট এভারেস্ট। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর এই সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে ঠিক কি লাগে? শুধু সাহস, নাকি দক্ষতা, বা হয়তো অদম্য ইচ্ছাশক্তি? এই প্রশ্নটা নিয়েই চলুন আমরা আজকের গল্পে ডুব দিই। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব চূড়ার সেই অদ্ভুত হাতছানি, তারপর জানব সেই অভিযাত্রী দলটার কথা। এরপর আসছে শব্দভাণ্ডার পর্ব ১, যেখানে আমরা কিছু জরুরি শব্দ শিখব। তারপর একটা কবিতার মধ্যে দিয়ে আরোহণের রোমাঞ্চটা অনুভব করার চেষ্টা করব। এরপরেই শব্দভাণ্ডার পর্ব ২, আর একদম শেষে গিয়ে আমরা কথা বলবো আপনার নিজের অভিযান নিয়ে। চলুন একটু সময়টা পিছিয়ে নিয়ে যাই, একেবারে ১৯৫৩ সালে। সে বছর ব্রিটিশরা মাউন্ট এভারেস্ট জয়ের জন্য একটা বিশাল আয়োজন করে। এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, কারণ এর আগে অনেকেই বহুবার চেষ্টা করেছেন, কিন্তু সফল হতে পারেননি। যে কোনো বড় সাফল্যের পেছনেই তো একটা দারুণ দল থাকে, তাই না? তো এই অভিযানের মূল কারা ছিলেন? চলুন আলাপ করা যাক। ছিলেন নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি, ভীষণ অভিজ্ঞ শেরপা তেনজিং নোরগে, আর এই পুরো অভিযানের যিনি মাথা ছিলেন সেই দলনেতা কর্নেল জন হান্ট। তো এই কর্নেল জন হান্টই ছিলেন পুরো অভিযানের লিডার, আর তার দলে সব মিলিয়ে ১১ জন বাছাই করা পর্বতারোহী ছিলেন। তাদের মধ্যেই ছিলেন আমাদের এডমন্ড হিলারি আর তেনজিং নোরগে। আর ইতিহাস তো এরাই তৈরি করেছিলেন, মানে এরাই প্রথম এভারেস্টের চূড়ায় পা রাখেন। আচ্ছা, গল্পের মধ্যে তো আমরা ঠুকে গেছি। এবার চলুন এই গল্প থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ শিখে নিই। এই শব্দগুলো জানলে না পুরো ঘটনাটা বুঝতে আরও সুবিধে হবে। দেখুন, এই বাক্যে একটা খুব ইন্টারেস্টিং শব্দ আছে, এক্সপিডিশন। বলা হচ্ছে যে এডমন্ড হিলারি আর তেনজিং নরগে 1953 সালের ব্রিটিশ এক্সপিডিশনের একটা অংশ ছিলেন। তো এই এক্সপিডিশন জিনিসটা আসলে কি? এক্সপিডিশন এটা একটা নাউন। ইংরেজিতে এর একটা সহজ মানে হতে পারে জার্নি, আর বাংলাতে আমরা একে বলি অভিযান। মানে ধরুন, যখন একদল লোক একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কোথাও যাত্রা করে, যেমন কিছু আবিষ্কার করতে বা গবেষণা করতে, তখন সেটাকে এক্সপেডিশন বলা হয়। আচ্ছা, দলের সদস্যদের একটা বিশেষ গুণের কথা এখানে বলা হয়েছে। বলা হচ্ছে হান্ট এমন একটা দল বেছে নিয়েছিলেন যাদের প্রত্যেকেই ছিলেন এক্সপিরিয়েন্সড পর্বতারোহী। এই এক্সপিরিয়েন্স শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক্সপিরিয়েন্সড হলো একটা অ্যাডজেক্টিভ। এর আরেকটি ইংরেজি শব্দ হতে পারে স্কিলড। বাংলাতে আমরা বলি অভিজ্ঞ। সোজা কথায় মানে হলো কোনো একটা বিষয়ে অনেক দিন ধরে কাজ করতে করতে যার জ্ঞান বা দক্ষতা জন্মেছে। আর বুঝতেই পারছেন এভারেস্টের মতো জায়গায় চড়তে গেলে অভিজ্ঞ হওয়াটা কতটা দরকারি। এতক্ষণ তো আমরা ঘটনাটা জানলাম, কিন্তু এই যে এত বড় একটা অভিযান, এর পেছনের অনুভূতিটা কেমন ছিল? মানে শুধু তো তথ্য না, এর মধ্যে একটা আবেগও তো আছে, তাই না? চলুন এবার একটা কবিতার মধ্যে দিয়ে সেই অনুভূতিটা বোঝার চেষ্টা করি। এই ছবিটা দেখুন একবার, ঠিক যেন কবিতার লাইনগুলো জীবন্ত হয়ে উঠেছে। একজন পর্বতারোহী কিভাবে খাড়া বরফের দেয়াল বেয়ে উঠছেন, একদম কবিতায় যেমনটা বলা হয়েছে ঠিক সেরকমই একটা দৃশ্য। কবিতার শুরুতেই একটা অনিশ্চয়তার কথা বলা হচ্ছে। চূড়া আর ঠিক কতটা দূরে কেউই জানে না। চারদিকে শুধু বরফের দেয়াল আর ভয়ঙ্কর খাড়া ঢাল। কিন্তু তারপরেও মাউন্ট এভারেস্টের এমন একটা অদ্ভুত টান আছে যা পর্বতারোহীদের থামতে দেয় না। এই লাইনগুলো কিন্তু বেশ গভীর। এখানে বলা হচ্ছে বিপদেরও নাকি একটা আলাদা সৌন্দর্য আছে, ভাবা যায়। আর ঠিক এই কারণেই অভিযাত্রীরা এত বিপদসংকুল একটা চূড়া জয় করার জন্য ছোটেন, কারণ এটাই তো অ্যাডভেঞ্চার, এটাই তো আসল রোমাঞ্চ।
আর কবিতার শেষে বলা হচ্ছে সামনে যাই আসুক ওদেরকে এগিয়ে যেতে দাও, কারণ ওদের জন্য অপেক্ষা করছে গৌরব। আর এই অসাধারণ দিনে ওরা যে আনন্দটা পাবে সেটা শুধু নাম যশের থেকে অনেক অনেক বড় কিছু। কবিতাটা পড়লাম আমরা, আর এর থেকে কিন্তু দারুণ কিছু সুন্দর শব্দও পেলাম। চলুন আমাদের শব্দভাণ্ডার পর্বে এবার সেই শব্দগুলোর মানে জেনে নেওয়া যাক। প্রথমেই আসছে শব্দটা অলিওর। এটা একটা নাউন। এর একটা সহজ ইংরেজি সিনোনিম হলো অ্যাট্রাকশন, আর বাংলা মানে তো আমরা সবাই জানি আকর্ষণ। তবে অলিওর শব্দটার মধ্যে না একটা রহস্যময় তীব্র টানের ব্যাপার আছে, যেটাকে অগ্রাহ্য করা প্রায় অসম্ভব, ঠিক যেমন এভারেস্ট পর্বতারোহীদের কাছে। এরপরে শব্দটা হলো পেরেলেস। এটা একটা অ্যাডজেক্টিভ। এর মানে খুব সহজ, ডেঞ্জারাস, বা বাংলায় যাকে বলে বিপদ সংকুল, মানে যা কিছু বিপদ আর ঝুঁকিতে ভরা। এভারেস্ট অভিযানটা যে কতটা পেরেলেস ছিল সেটা তো আমরা কবিতাটা পড়েই বুঝলাম। শেষ শব্দটা হলো ওয়ান্ডারাস। এটাও একটা অ্যাডজেক্টিভ। এর একটা সহজ ইংরেজি প্রতিশব্দ হলো ওয়ান্ডারফুল। বাংলাতে আমরা বলি আশ্চর্যজনক বা বিস্ময়কর। চূড়ায় পৌঁছানোর পর যে অসাধারণ, একদম অবাক করে দেওয়ার মতো অনুভূতি হয়, সেই মুহূর্তটাকে এই শব্দটা দিয়ে বোঝানো হয়েছে। এভারেস্ট জয়ের এই গল্পটা কিন্তু আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করে, তাই না? চলুন আজ আমরা একটা দারুণ অভিযানে বেরোই। পায়ে পায়ে এভারেস্ট জয়ের চ্যালেঞ্জটা কেমন ছিল সেটাই দেখব। একটার পর একটা অ্যাক্টিভিটি সলভ করতে করতে আমরাও যেন পৌঁছে যাব সেই চূড়ায়। চলুন শুরু করা যাক। যে কোনো বড় অভিযানের শুরুতেই তো একটা স্বপ্ন থাকে, তাই না? আর এই সেই স্বপ্ন, মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সর্বোচ্চ চূড়া। এই চূড়াটা দেখেই তো কত পর্বতারোহী অনুপ্রাণিত হয়েছেন। আর আমাদের আজকের গল্পের নায়ক এডমন্ড হিলারি আর তেনজিং নোরগের সেই অবিশ্বাস্য অভিযানও কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল। তো আমাদের আজকের এই আলোচনাটা আমরা মোট 4টে ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা জানব সেই ঐতিহাসিক আরোহণের গল্পটা। এরপর দেখব গল্পটা বলার জন্য কী ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে। আর একদম শেষে এই পুরো অভিযানটা থেকে আমরা কি শিখতে পারি সেটাও জেনে নেব। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব। এখানে আমরা শুধু জানব না যে কি ঘটেছিল, বরং চেষ্টা করব হিলারি আর তেনজিংয়ের সাথে সাথে সেই কঠিন পথটা মনে মনে পাড়ি দেওয়ার, সেই মুহূর্তগুলোকে অনুভব করার। দিনটা ছিল 29শে মে 1953। ভোর হওয়ারও আগে কনকনে ঠান্ডা আর চরম উত্তেজনার মধ্যে দিয়ে দিনটা শুরু হয়। চূড়ায় ওঠার ফাইনাল পুশ, তাই প্রত্যেকটা মুহূর্ত ছিল ভীষণ জরুরি। এই টাইমলাইনটা দেখলে আমরা বুঝতে পারব সেই ঐতিহাসিক দিনে ঠিক কি কি ঘটেছিল পরপর। চলুন দেখি তো সেই কয়েকটা ঘন্টা কেমন ছিল। তো এই হলো অ্যাক্টিভিটি 1-এর সমাধান। এখানে একদম পরপর সাজিয়ে দেওয়া আছে সেই চূড়ান্ত দিনের ঘটনাগুলো। ভোর 4টের সময় ঘুম থেকে ওঠা, আর তারপর সকাল 11:30টায় চূড়ায় পৌঁছানো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন তো, হিলারির বুট থেকে বরফ ছাড়াতেই প্রায় 2 ঘন্টা লেগে গিয়েছিল। মানে শুরুতেই কি বিরাট একটা বাধা। এই ছোট ছোট ডিটেলগুলো থেকেই বোঝা যায় পরিস্থিতি কতটা চ্যালেঞ্জিং ছিল। এই উত্তরগুলো কিন্তু অ্যাক্টিভিটি 8-এর জন্য কাজে লাগবে, তাই ভালো করে দেখে নিন। এভারেস্টের রাস্তা তো শুধু বরফ আর পাথরের নয়, তাই না? এর মধ্যে দিয়ে বয়ে গেছে বিশাল বিশাল সব হিমবাহ, যেগুলো বেশ বিপজ্জনক। তো অ্যাক্টিভিটি 2-এর প্রশ্নটা হলো, এই আরোহীদের উত্তর থেকে দক্ষিণে যাওয়ার পথে কোন কোন হিমবাহ পার হতে হয়েছিল। চলুন ম্যাপটা একবার কল্পনা করার চেষ্টা করি। আর এই যে দেখুন, সঠিক ক্রমটা হলো প্রথমে পূর্ব রংবুক হিমবাহ, তারপর পশ্চিম রংবুক, আর শেষে খুম্বু হিমবাহ। প্রত্যেকটা হিমবাহের কিন্তু নিজস্ব চ্যালেঞ্জ ছিল। যেমন ধরুন খুম্বু আইসফল, যেটা আজও এভারেস্টের সবচেয়ে খতরনাক জায়গাগুলোর একটা। এই ক্রমটা বোঝা মানে কিন্তু পুরো অভিযানের স্ট্র্যাটেজিটা বোঝা। উত্তরটা এখান থেকে টুকে নিতে পারেন। আমরা তো জানি এত বড় একটা অভিযান একা একা সফল করা সম্ভব না। এর পেছনে একটা দারুণ টিম ছিল। অ্যাক্টিভিটি 3-এ আমাদের জানতে হবে সেই টিমের প্রধান সদস্যদের কথা। কে ছিলেন সেই লিডার যিনি পুরো দলটাকে এক সুতোয় বেঁধেছিলেন, আর কারা ছিলেন ফার্স্ট ক্লাইম্বিং পেয়ার? এই দেখুন, উত্তরগুলো এখানে
পরিষ্কার করে দেয়া আছে। অভিযানের নেতা ছিলেন কর্নেল জন হান্ট, একজন অত্যন্ত বিচক্ষণ লিডার, আর চূড়ায় ওঠার প্রথম চেষ্টাটা করেছিলেন টম বুর্ডিলন আর চার্লস ইভ্যান্স। যদিও তারা একদম চূড়া পর্যন্ত যেতে পারেনি, কিন্তু তাদের সেই চেষ্টায় হিলারি আর তেনজিংয়ের জন্য রাস্তাটা অনেক সহজ করে দিয়েছিল। এটা কিন্তু টিমওয়ার্কের একটা অসাধারণ উদাহরণ। হিলারি আর তেনজিং তো শুরুটা করেছিলেন, কিন্তু তারপর এভারেস্টের চূড়া আরও অনেক কিংবদন্তিকে দেখেছে। অ্যাক্টিভিটি 4 আমাদের তেমনই আরও দুজনের কথা বলছে। আচ্ছা বলুন তো, কারা তারা, যারা বয়স বা জাতীয়তার মতো বাধাকে তুচ্ছ করে এভারেস্ট জয় করেছেন? উত্তরটা হল আনা চেরুইন্সকা আর অর্জুন বাজপেয়ী। দেখুন, আনা চেরুইন্সকা 50 বছর বয়সে চূড়ায় উঠে প্রমাণ করেছেন যে বয়সটা শুধু একটা সংখ্যা, আর অর্জুন বাজপেয়ী সবচেয়ে কম বয়সী ভারতীয় হিসেবে এভারেস্ট জয় করে ইতিহাসে নাম লিখিয়েছেন। তাদের এই গল্পগুলোই বলে দেয় এভারেস্টের টানটা আসলে কখনো পুরনো হয় না। আচ্ছা, আমরা তো অভিযানের ঘটনাগুলো জানলাম, কিন্তু একটা ভালো গল্প তো শুধু ঘটনা দিয়ে তৈরি হয় না, তাই না? এর পেছনে থাকে ভাষা, সঠিক শব্দের ব্যবহার। তো চলুন এবার একটু গভীরে যাই। এই পর্বে আমরা দেখব কিভাবে বিশেষ্য বা লিঙ্গের মতো ব্যাকরণের বিষয়গুলো এই অ্যাডভেঞ্চারের গল্পটাকে আরও জীবন্ত করে তুলেছে। যে কোনো গল্পের একদম মূল ভিত্তি কি বলুন তো? বিশেষ্য বা নাউন, মানে যে শব্দগুলো আমাদের গল্পের মানুষ, জায়গা বা জিনিসপত্রের সাথে পরিচয় করিয়ে দেয়। যেমন ধরুন হিলারি, এভারেস্ট বা দড়ি। এই শব্দগুলো ছাড়া কি গল্পটা উবারহাউপ্ট বলা যেত? একদমই না। চলুন অ্যাক্টিভিটি 5-এর সাহায্যে আমরা এই গল্পের মূল উপাদানগুলোকে খুঁজে বের করি। এই যে দেখুন অ্যাক্টিভিটি 5-এর সমাধান। এখানে শব্দগুলোকে খুব সুন্দর করে 3টে ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে: ব্যক্তি, স্থান আর বস্তু। যেমন এডমন্ড হিলারি হলেন ব্যক্তি, মাউন্ট এভারেস্ট হলো স্থান, আর বুট হলো একটা বস্তু। এইভাবে ভাগ করে দেখলে আমরা সহজেই বুঝতে পারি একটা গল্প বানাতে ঠিক কি কি লাগে। আচ্ছা, সব বিশেষ্য কিন্তু একরকম নয়। কিছু আছে সাধারণ, মানে জেনারেল, যেমন পর্বতারোহী, এটা যে কেউ হতে পারে। আবার কিছু আছে নির্দিষ্ট, মানে প্রপার, যেমন তেনজিং নরগে, ইনি কিন্তু একজনই। অ্যাক্টিভিটি 6 আমাদের এই পার্থক্যটাই ধরতে হবে। আসলে এই নির্দিষ্ট নামগুলোই গল্পটাকে আসল বলে মনে করায়। এই টেবিলটা দেখুন, তাহলেই কমন আর প্রপার নাউনের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। মা হলো একটা সাধারণ বিশেষ্য, কিন্তু যখনই আমরা বলছি পিঙ্কি, তখন সেটা একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক সেরকমই বই হলো সাধারণ, আর সোয়ুজ T-11 হলো একটা নির্দিষ্ট মহাকাশযানের নাম। এই পার্থক্যটা বুঝতে পারা কিন্তু ভাষা শেখার জন্য খুব জরুরি। ভাষা কিন্তু শুধু নাম বোঝায় না, তাই না? এটা দিয়ে আমরা লিঙ্গের মতো ধারণাও প্রকাশ করি। তো আমাদের পরের কাজ, মানে অ্যাক্টিভিটির সাথে আমরা টেক্সটটা থেকে পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ শব্দগুলো খুঁজে বের করব, আর তারপর সেগুলোর জোড়া মেলাবো। আর এই দেখুন, অ্যাক্টিভিটি 7-এর দুটো পার্টের সমাধানই এখানে একবারে দেওয়া আছে। বাঁদিকে দেখুন প্যাসেজ থেকে খুঁজে বের করা ম্যাসকিউলিন আর ফেমিনিন জেন্ডারের শব্দগুলো, আর ডানদিকে সেগুলোর সঠিক জোড়া মিলিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরুন কিংয়ের সাথে কুইন। এটা কিন্তু শব্দভাণ্ডার বাড়ানোর জন্য দারুণ একটা এক্সারসাইজ, তাই না? আমরাও কিন্তু আমাদের এই আলোচনার চূড়ার কাছাকাছি পৌঁছে গেছি। আমরা শুধু এভারেস্ট জয়ের গল্পটাই শুনলাম না, বরং সেই গল্পটা কিভাবে বলা হয় তার কৌশলগুলোও শিখলাম। এখন আসল প্রশ্ন হলো, এই পুরো যাত্রাটা থেকে আমরা সাথে করে কি নিয়ে যাচ্ছি? তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? যে কোনো বড় ঘটনা বা কৃতিত্বকে যদি সত্যি সত্যি বুঝতে হয়, তাহলে শুধু কি ঘটেছিল জানলেই চলবে না, গল্পটা কিভাবে বলা হলো সেটাও বুঝতে হবে। মানে ঘটনা আর ব্যাকরণ
দুটো মিলেই কিন্তু একটা গল্প জীবন্ত হয়ে ওঠে। আর শেষ করার আগে চলুন স্যার এডমন্ড হিলারি সেই বিখ্যাত কথাটা একবার মনে করি। উনি বলেছিলেন, আমরা পর্বতকে জয় করি না, আমরা নিজেদেরকে জয় করি। এই কথাটা কিন্তু শুধু পাহাড় চড়ার জন্য নয়, আমাদের জীবনের যে কোনো বড় চ্যালেঞ্জের ক্ষেত্রেই সত্যি। আমরা সবাই মিলে জ্ঞানের এই পাহাড়টা তো চড়লাম, এখন আপনাদের পালা। এই যে নতুন জিনিসগুলো জানলেন, এগুলো দিয়ে আপনারা এরপর কোন নতুন গল্প বলবেন বা কোন নতুন চ্যালেঞ্জ নেবেন, মনে রাখবেন প্রত্যেকটা শিক্ষাই কিন্তু একটা নতুন অভিযানের শুরু। আপনার পরের অভিযানটা কি হতে চলেছে